আজকে মার্কেট কাজ কি করে করে সেই জিনিসটা আমরা দেখব। যে আমরা দেখলাম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, ড্র করা শিখেছিলাম। এবার যে ইনস্ট্রুমেন্টের উপর ড্র করা শিখেছিলাম সেই ইনস্ট্রুমেন্ট অর্থাৎ শেয়ার বা কোনো ডেরিভেটিভস বা যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেগুলো মার্কেটে এলো কি করে, এই যে আমরা ড্র করছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স, এইভাবে যে মার্কেট করছিলাম, আমরা মার্কেট আঁকছিলাম, ড্র করছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স। তো আমরা জানবো যে এই জিনিসগুলো মানে মার্কেটে এলো কি করে এবং মার্কেট কাজ করে কি করে। ঠিক আছে, এবার আমরা জানি ক্যান্ডেল রিপ্রেজেন্টমেন্ট করে প্রাইস, সেই ইনস্ট্রুমেন্টের প্রাইস কতটা বাড়ছে বা কতটা কমছে। এবার চার্ট থেকে যদি ক্যান্ডেলকেই হটিয়ে দিই তাহলে আমরা কিন্তু কিছু বুঝতেই পারবো না, পুরো সাদা একটা প্লেন স্ক্রিন হয়ে যাবে। তো আমরা ইউজ করি ক্যান্ডেল স্টিক সে প্রাইস মুভমেন্টটাকে ক্যাপচার করার জন্য। তো আমরা জানবো যে সে পার্টিকুলার স্টক বা সে পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট আমাদের স্টক মার্কেটে এলো কি করে, কেমন করে এলো। এবার মনে করো যে কোনো একটা কোম্পানি, মনে করো যে আনারুলদার কোম্পানি প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। এবার আনারুলদার একটা কোম্পানি আছে, মনে করি কি কোম্পানি, একটা কোম্পানির নাম বলো, যে কোনো কসমেটিক কোম্পানি কি করছে, ঠিক আছে, কসমেটিক কোম্পানি। এবার আনারুলদা জিনিসটা দেখতে পেলো যে এমন জায়গাতে মার্কেট করেছে যে মার্কেটে এর কোনো কম্পিটিটর নাই, ঠিক আছে, মানে এই একাই এখানে রাজত্ব করবে। এবার বিষয়বস্তু হলো, এবার আনারুলদা তো কোনো দোকান থেকে মাল নিয়ে আনে, কোনো দোকান থেকে মাল নিয়ে আসছে। এবার কোনো দোকান থেকে মাল যখন নিয়ে আসছে, মনে করো যে কোনো একটা প্রোডাক্টের দাম 300 টাকা পড়ছে, কোনো একটা এক্স প্রোডাক্টের দাম 300 টাকা পড়ছে। এবার কি হয় জিনিসটা, এক্স প্রোডাক্টের দাম 300 টাকা পড়লো, তো আনারুলদা এক জায়গাতে মানে কোনো রকম ভাবে খোঁজ পেলো যে একটা মেশিনারি যে এক্স প্রোডাক্টটা তৈরি করে, সেই মেশিনটা কিনতে গেলে মনে করো 10 কোটি টাকা লাগবে। ওকে, 300 টাকা ভাবে আনারুলদা কোনো দিক থেকে নিয়ে আসতো, মোটামুটি 400 টাকাতে বিক্রি করতো, 100 টাকা লাভে বিক্রি করতো। এবার সে ভাবলো যে এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা তোমরা দেখছো যেটা 300 টাকাতে নিয়ে আনতো, সেই প্রোডাক্টটা এই মেশিনটা দিয়ে তৈরি হয় যেটার কস্ট 10 করোড়, 10 কোটি টাকা। এবার আনারুলদা ভাবলো এই মেশিনটা যদি আমি কিনে নিই তাহলে এই প্রোডাক্টটা তৈরি করতে আমার খুব জোর হলে 50 থেকে 60 টাকা পড়বে। 10 কোটি টাকা ইনকাম করে 50 থেকে 60 কোটি, 50 থেকে 60 কোটি, 50 থেকে 60 টাকা আমার এই 300 টাকার প্রোডাক্টটা যেটা নিয়ে আসছিলাম সেটা 50 থেকে 60 টাকা আমার পড়বে। বুঝতে পারা গেছে, এই টাকাটা ইনভেস্ট করতে হবে, তাহলে এই প্রোডাক্টটা এত কমে সে পেয়ে যাবে। এবার সে দেখলো মার্কেটে তার কোনো কম্পিটিটর নাই, মার্কেটে সে একা, তাহলে সে 50 টাকা 60 টাকাতে, মানে 60 টাকা যদি যেটা 300 টাকা প্রোডাক্টে নিয়ে আসছিল সেটা যদি 50 থেকে 60 টাকাতে পায়, তাহলে সেটা আরামসে 400 টাকা সেল করতে পারবে। ফর এক্সাম্পল মনে করো সেটা 350 সেল করছে, যখন এই 300 টাকাতে নিয়ে আসতো তখন মনে করো 400 টাকাতে 100 টাকা লাভে সেল করতো, তার ভালো প্রফিট জেনারেট হতো। এবার মনে করো সেই কস্টটা 50 থেকে 60 টাকা চলে এলো, তাহলে সে আরো 50 টাকা কমে 350 নিয়ে চলে এলো। এবার মার্কেটে যদি কোনো রকম কম্পিটিটরও চলে আসে তাহলে এই 350 দামে মাল কেউ দিতে পারবে না, তার কারণ হলো মার্কেট দাম তো 400 টাকা। এবার আনারুলদা এখানে 350 দিচ্ছে, মানে কি মার্কেটে আরো মনোপলি নিয়ে চলে এলো, যে মার্কেটের রাজত্ব শুধুমাত্র আনারুলদাই করবে কসমেটিকে, অ্যাটলিস্ট এই প্রোডাক্টে যে মেশিনারির দাম 10 কোটি টাকা। এবার মনে করো যে 10 কোটি টাকা আনারুলদার কাছে তো থাকবে না, মনে করো যে নেই তার কাছে, এবার তাকে লাগবে টাকা, ফান্ড। সেই ফান্ডগুলো কার কাছ থেকে নেবে, না, লোনও তাকে দিবে না, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যতক্ষণ না দিবে তাকে লোনও দিবে না। তো মনে করো যে সে টাকা নিবে। এবার ইমরানের নাম নিচ্ছি, ইমরানকে বললো তুই আমাকে 5 কোটি টাকা দে, 5 কোটি টাকা দে। তুমি তো হুট করে তাকে 5 কোটি টাকা দিবে না, সে তোমাকে তোমার ওর বিজনেস মডেল দেখালো যে এই প্রোডাক্টে এত টাকা করে বেরোচ্ছে, আমি তোকে কিছু পার্সেন্টেজ দিয়ে দেবো। বিক্রমদাকে বললো, বিক্রমদার কাছে হয়তো 2 কোটি টাকা চাইলো, বিক্রমদা তার বিজনেস মডেল দেখলো, সেও না করে দিল। আরো আদার্সের কাছে চাইলো, কিন্তু সে এভাবে পেলো না। তো মনে করো যে এই 10 কোটি টাকা প্রয়োজন, এবার এখান থেকে এই টাকাটা কোথা থেকে উঠাবে, আমি মিনিমাম অ্যামাউন্ট দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার এই যে 10 কোটি টাকা, 10 কোটি টাকা নিয়ে আনবে পাবলিকের কাছ থেকে। এবার মনে করো কেউ 5 কোটি টাকা দিতে রাজি নাই, তার কোম্পানি ভালো লাগলো, কোম্পানির মডেল ভালো লাগলো, কিন্তু সে যে রাজত্ব করবে সেটা তার পছন্দ না। কার কোম্পানি ভালো লাগলো না, কিন্তু তার আইডিয়া ভালো লাগলো। কারোর কাছে আইডিয়া ভালো লাগলো, কোম্পানি ভালো লাগলো, সবকিছু ভালো লাগলো, কিন্তু তার কাছে টাকা নাই। তো অনেক রকম কনফিউজিং। মনে করো এটা বিক্রম দা, তার কাছে টাকা নাই। এটা মনে করো ইমরান, সবকিছু ভালো লাগলো কিন্তু সে টাকা দিতে পারলো না। এটা মনে করো এক্স কোনো একটা পার্সন।
তো কারোর না কারোর কাছে কোনো না কোনোভাবে ফল্ট আসছে। তো এই যে তোমার 10 কোটি টাকা এবার প্রয়োজন, এটা নিবে পাবলিকের কাছ থেকে। পাবলিকের কাছ থেকে কেমন, মনে করো এটা একটা কোম্পানি, কোম্পানির ভ্যালু মনে করো 100 কোটি টাকা, এবার তার লাগবে 10 কোটি টাকা। তো কোম্পানির জাস্ট কিছু পার্সেন্ট শেয়ার, মনে করো 5% শেয়ার, সে স্টক মার্কেটে লিস্টেড করলো। এখানে তো অনেক ট্রেডার আছে, অনেক ইনভেস্টার আছে। যদি 1 টাকা করে পাই তাহলে 10 কোটি মানুষের কাছে 10 কোটি হয়ে যাবে। এবার কেউ তো 1 টাকা ইনভেস্ট করবে না, কেউ করবে 500 টাকা, কেউ 1000 টাকা। এবার কেউ করলো 200 টাকা, কেউ করলো 300 টাকা, কেউ করলো 500 টাকা। এবার যে যত করবে আর যত কোয়ান্টিটিতে করবে, এই যে 5% করলো, এটা কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটি আছে, যে কিছু একটা কোয়ান্টিটিতে শেয়ার করে দিল, যে কোনো একটা কোয়ান্টিটিতে কেউ ট্রেড করলে সেই কোয়ান্টিটির ওনার সে হবে। তো মনে করো কেউ 200 টাকা ইনভেস্ট করলো, কেউ 300 টাকা ইনভেস্ট করলো, সেই হিসাবে সে ইউনিট করলো, 2টা, কেউ 3টা, কেউ 5টা, এভাবে ইউনিট পেলো। এবার য টাকা দাম বাড়বে, যত কোয়ান্টিটি হবে তার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এক্ষেত্রে কোনো কারোর কোনো প্রবলেমই নাই। কেউ 1 কোটি দিতে পারছিল না, তো কেউ 500 টাকা, তো সে 500 টাকা ইনভেস্ট করে নিয়ে এলো। কারোর কাছে 10 কোটি টাকা আছে, সে 5 কোটি টাকা শেয়ার কিনে নিলো। কারোর কাছে টোটালি টাকা না, 100 টাকা আছে, 100 টাকা দিয়ে শেয়ার কিনে নিল। তার কোম্পানি মডেল ভালো লাগলো, বিজনেস মডেল ভালো লাগলো, কিন্তু তার ইনভেস্ট করার ইচ্ছা। তো কারোর কাছ থেকে তো ওইভাবে ডিরেক্টলি চেয়ে 100 টাকা 200 টাকা করে তো এই কাজটা করতে পারবে না 10 কোটি টাকা। যার কারণে সেই কোম্পানিটা শেয়ার মার্কেটে নিয়ে আনলো, কিছু পার্সেন্ট শেয়ার সে লিস্টেড করলো, যেভাবে যার যেমন যেরকম ভালো লাগে সে সেভাবে নিল। তো এই যে জিনিসটা এলো, আনন্দা যে কোম্পানি এটা লিস্টেড করলো, এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা কিছু পার্সেন্টেজ তোমার কোম্পানি যে ওনার থাকে সে লিস্ট করে দেয়। এবার সেই ক্ষেত্রে যারা যারা ইউনিট পায় সেই হিসাবে বায়ার এবং সেলারের করে একটা ইউনিটের দাম করে, অ্যালোকেশন করে। ঠিক আছে, এই জিনিসটা ডিটেলস তোমার ইনভেস্টর মধ্যে পড়েছে, সেদিকে আর ভিতরে ঢুকছি না, কিভাবে অ্যালটমেন্ট হয় ওই জিনিসটা পরের বিষয়। তো ফার্স্ট টাইম যখন কোম্পানি শেয়ার পাবলিকে লিস্টেড হলো কোনো একটা এক্সচেঞ্জের থ্রুতে, মানে একটা এক্সচেঞ্জের থ্রুতে হয়, তখন সেটাকে বলবো আইপিও, যেটাকে ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। এবার যে যেমন পারবে, যে যেমন ইউনিট করবে, তার তেমন প্রফিট আসবে। এবার মনে করো কেউ 1000 টাকার শেয়ার কিনে রেখেছে, ঠিক আছে, মার্কেটে ধরলো সেই শেয়ারের দাম হলো 900 টাকা। এবার সে 100 টাকা বেশি কিনে রেখেছে, 100 টাকা বেশিতে কিনে রেখেছে। এই যে মার্কেটে শেয়ার, মার্কেটে যত টাকা চলছে তার বেশিতে যদি কেউ কিনে, তাহলে সেটা ওভার ভ্যালুড বলে। এবার মনে করো যে মার্কেটে 900 টাকা চলছে, কেউ 800 টাকাতে কিনলো, মানে সে ভালো প্রাইসে কিনলো, আন্ডার ভ্যালুতে কিনলো। এবার মনে করো যে মার্কেটে এখন 900 টাকাতে চলছে, কেউ 700 টাকাতে কিনে রেখেছে অলরেডি, মানে কি সে 200 টাকা প্রফিটে আছে। তো এখানে নানান ইনভেস্টার, নানান ট্রেডার এখানে আসবে, যে 750 কেউ দিয়ে দিবে, কেউ 800-তে চাইবে, কেউ 850-তে চাইবে, মানে এই 900 টাকার মধ্যেই চাইবে। কিন্তু যার কাছে শেয়ার আছে সে কিন্তু 50 টাকা 100 টাকা লাভে দিবে না। বোঝা গেছে? কারণ অলরেডি মার্কেট 200 টাকা প্রফিটে চলছে, কেউ তো 50 টাকা 100 টাকা লাভে সেল করবে না। তো ইনিশিয়াল পাবলিক অফারিং এই জিনিসটাকে বলছে, সিস্টেমটাকে বলছে। কি করে এলো জিনিসটা জানা গেল। এবার এই ইনিশিয়াল পাবলিক অফারিং আসার আগে সে কোম্পানিটা কেমন ছিল? সে কোম্পানিটা ছিল প্রাইভেট লিমিটেড। সে প্রাইভেট লিমিটেড কারা ইনভেস্ট করবে? কোনো ট্রেডার বা ইন্ডিভিজুয়াল, কোনো রিটেলার না, বড় বড় HNI, ঠিক আছে, FIS, DIS, তারা ইনভেস্ট করে রাখবে। মনে করো যে আনন্দদার ফ্যামিলি, সে আনন্দদার পার্সোনাল বিজনেসে ইনভেস্ট করে রেখেছিল। যখন তার ফ্যামিলি ইনভলভ ছিল সেই বিজনেসের উপরে, তখন সেটা ছিল প্রাইভেট লিমিটেড। এখন কোম্পানির, এখন আনন্দদার মেশিনারির জন্য টাকা লাগবে, ইনভেন্টরির জন্য টাকা লাগবে, ঠিক আছে, সমস্ত কিছুর জন্য যখন টাকা লাগবে, সে টাকা যখন পেলো না, সে মানে নর্মাল মানুষের কাছ থেকে পেলো না, যেমন করে বুঝালাম, সে লিস্টেড করলো স্টক মার্কেটে, কিছু পার্সেন্ট লিস্ট করে দিল, যার যেমন সাধ্যমতো সে সেভাবে নিয়ে দিল, প্রাইস একটা মেনশন করে দিল ওনার বা ফাউন্ডার যে আছে। তো এই জিনিসটাকে বলছে ইনিশিয়াল পাবলিক অফারিং। বোঝা গেছে? এবার এরপরে মানে এইভাবে প্রত্যেকটা শেয়ার এলো। এবার যে শেয়ারে তুমি ট্রেড করবা, সেই শেয়ারগুলো এইভাবে এসেছে, আস্তে 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 ধীরে ধীরে এইভাবে এসেছে। এবার ডিমান্ড বাড়তে বাড়তে দাম বেড়েছে। এবার যখন দাম একসময় গিয়ে দাঁড়িয়ে গেছে, বা কোনো রকম সে দামটা ওভার ভ্যালুড হয়ে গেছে, তখন দামটা কমে গেছে, ঠিক আছে, যখন সাপ্লাই শুরু হয়েছে। এবার মার্কেটে এলো শেয়ারটা, ঠিক আছে, শেয়ার মার্কেটে শেয়ারটা এলো, ওকে। এবার এই যে শেয়ারটা এলো, সেই শেয়ারটা এবার অর্ডার ফুলফিল কি করে হবে, অর্থাৎ আমি বাই করবো বা আমি সেল করবো, সেই অর্ডারটা ফুলফিল হবে কি করে, সেই জিনিসটা জানার বিষয় আছে। যে একটা ধরো, মনে করো যে জোম্যাটো, ঠিক আছে, এটা এলো মার্কেটে, আইপিও লিস্টিং করেছে, অ্যালোকেশন হয়ে গেছে, লিস্টেড হয়ে গেছে NSE বা BSE তে। আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে NSE বা BSE দুটো এক্সচেঞ্জ আছে, আর কমোডিটিতে MCX। তো আইপিও থ্রুতে এলো। এবার আমি মনে করো জোম্যাটোর শেয়ার কেনা বেচা করবো, বা ট্রেড করবো, বা ইনভেস্ট করবো, যাই হোক না কেন, তো সেটা করবো কি করে, বা সেই অর্ডারটা ফুলফিল হয় কি করে, সেই জিনিসটা আমরা জানবো।
তো মার্কেটে আমাকে সবসময় এক্সচেঞ্জের থ্রুতে আমাকে কাজ করতে হবে। ফর এক্সাম্পল মনে করো যে এটা একটা ট্রেডার আছে বা ইনভেস্টার আছে, এই ইনভেস্টার কার থ্রুতে করবে? এক্সচেঞ্জ। এবার কোনো কোম্পানি শেয়ার, এই কোম্পানির শেয়ার কোথায় লিস্টেড করবে? এক্সচেঞ্জে। ট্রেডার বা ইনভেস্টর কোথায় ট্রেড করবে? এক্সচেঞ্জের থ্রুতে। বোঝা গেছে? এবার এই যে ট্রেডার বা ইনভেস্টর, এই যে এক্সচেঞ্জ তুমি জিনিসটা দেখছো, আমাদের যেমন এক্সচেঞ্জ শুধুমাত্র দুটো আছে, এনএসসি বা বিএসসি, এনএসসি বা বিএসসি। ওকে, এবার এই এনএসসি বিএসসির মধ্যে আছে বিভিন্ন ধরনের ব্রোকার। মনে করো অ্যাঞ্জেল ওয়ান, কাইট, গ্রো, কোটাক, আরেকটা বলো, কোটাক হলো, জিরোদা করেছি, না না। হ্যাঁ ওকে, দেখেন এটা কি হলো? কাইট। এবার মনে করো যে অ্যাঞ্জেলনে এটা হলো ব্রোকার, এটা কি? এগুলো হলো ব্রোকার, আর এটা হলো কি? এক্সচেঞ্জ। হয়েছে, ওটা আলোচনা করি না। দেখো এবার এটা ব্রোকার, আমরা নিশ্চয় কোনো ব্রোকারের থ্রুতে ট্রেড করি। ওকে, এবার এই অ্যাঞ্জেলনে মনে করো আনারুলদা আছে, আনারুলদা ট্রেড করে। কাইটে মনে করো বিক্রম দা আছে। গ্রোতে মনে করো কাকে বলবো গো, ইমরান আছে। কোটাকে আমি না, আমার নাম দাও না। এখানে মনে করেন কার নাম দিব? ইফতিকার। ইফতিকার, আচ্ছা তোমার নামে বলবো, ঠিক আছে। এবার মনে করো আনারুলদার লাগবে, মনে করো কোন একটা ইসে ট্রেড করছে, জোম্যাটোতে ট্রেড করছে 130 টাকা ভাবে। মনে করো আনারুলদা মোটামুটি ধরলাও যে দুটো কোয়ান্টিটিতে ট্রেড করবে, সমস্যা নেই। আনারুলদা জোম্যাটোতে ধরলাও দুটো কোয়ান্টিটি সেল করবে, বাই করবে, ঠিক আছে। এই যে জোম্যাটো 130 টাকা ভাবে দুটো কোয়ান্টিটি বাই করবে, কে করবে? আনারুলদা। এবার এই অর্ডারটা কোথায় যাবে? এক্সচেঞ্জে। এক্সচেঞ্জে তো, এক্সচেঞ্জে যাবে না, আবার হুঁ বলছেন কেন? ব্রোকারে যাবে। বোঝা গেছে? বোঝা গেল? এবার এই যে অ্যাঞ্জেলন আপনি ট্রেড করছেন, এই অ্যাঞ্জেলন কি করবে? এনএসসি বিএসসি তে রিসার্চ করবে। স্পেলিং মিস্টেক হতে পারে, ধ্যান দিবেন না, গুজবে কান দিবেন না, সতর্ক থাকুন সবসময়। আপনি সতর্ক থাকুন, অন্যজনকে সতর্ক রাখুন। রিসার্চ করবে যে এই জোম্যাটোর 130 টাকা ভাবে দুটো কোয়ান্টিটিতে কেউ সেল করতে রাজি আছে কিনা। এই অর্ডারটা কোথায় গেল? অ্যাঞ্জেলনে। এবার অ্যাঞ্জেলন রিসার্চ করবে এনএসসি বা বিএসসি এক্সচেঞ্জে। এগুলো কিন্তু মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়, ধরতে পারবা না, সেকেন্ডের মধ্যে সাড়া করে দেবে। এবার মনে করো যে এখানে ইমরান আছে, মনে করো এই জোম্যাটো 130.5 পয়সাতে সেল করতে রাজি আছে। ওকে, এবার এই অর্ডারটা কোথায় যাবে? গ্রোতে। এবার এটা কোথায় যাবে? এনএসসিতে। এবার রিসার্চ করে বেস্ট প্রাইস দেখবা, বিড বা আস্ক প্রাইসে অলমোস্ট 5 পয়সা, 1 পয়সা, 2 পয়সা ইসে থাকে, এরপর থাকে। এবার কি হবে? এবার আনারুলদা 130 টাকাতে কিনবে বলেছিল দুটো কোয়ান্টিটি, সেল করতে কে রাজি আছে? ইমরান দা। গ্রোতে ব্রোকার চেঞ্জ, কিন্তু এক্সচেঞ্জ একই। এবার এটাতে এক্সচেঞ্জ হয়ে যাবে 130.5 পয়সাতে, এই মালটা পুরোপুরি আনারুলদার কাছে ঢুকে যাবে। বোঝা গেছে? এগুলো মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়, কিন্তু বিট প্রাইস বা আস্ক প্রাইস যেটা আমি বুঝিয়েছিলাম এর আগে, বাইরের প্রাইস বা আস্ক প্রাইস, বাইরের প্রাইস কোনটা? আনারুলদারটা। সেলারের প্রাইস কোনটা? এটা। এবার সেলার সবসময় ডমিনেট করে, মানে ডমিনেট করে বলতে সেলার, বাইরে এবং সেলার মধ্যে সেলার বেশি ডমিনেট থাকে। এবার এই সময়তে যদি তুমি মার্কেট অর্ডার মারো তাহলে এই জিনিসটা পাবা, যদি লিমিট অর্ডার মারো এই জিনিসটা যতক্ষণ না আসবে। এই এতগুলোর মধ্যে আমি মনে করি যে এই টুকুটে দলাও শেয়ার মার্কেট ট্রেড করে কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষের মধ্যে যতক্ষণ না কেউ এই টাকাতে আসছে ততক্ষণ এই অর্ডারটা ফুলফিল হবে না। কাছাকাছি নিয়ার বাই হলে ফুলফিল হয়ে যাবে, যেমন এটা ফুলফিল হয়ে গেছিল। তাহলে এখানে আনারুলদার লস কত হয়েছিল? 0.5 পয়সা পার কোয়ান্টিটিতে, মানে 1 টাকা লস দেখাবে। আর ব্রোকার সেটা নিবে, সেটা আলাদা বিষয়, পিকনিক করবে, খাওয়া দাওয়া আছে, উইকেন্ড আছে, ওরা সেটা ঘুরবে, সেটা আলাদা বিষয়, ওটা তো লাগবে। তো এই জিনিসটা বুঝতে পারা গেল অর্ডারটা কি করে ফুলফিল হয় মার্কেটের মধ্যে।